কাকু বলে গেছিলেন আমার সাহেবকে কেউ ধরতে পারবে না, ঠিক আছে, কারণ তো এবার কাকুকে আমরা ভুলে গেছি, এখন কাকুর গলার স্বর যে কি হলো সেটাও খুঁজে পাচ্ছি না এখন। তা কাকু যখন বলে গেছেন যে আমার সাহেবকে কেউ ধরতে পারবে না, নিশ্চয়ই কাকু কিছু জানেন। এবং সুমিত যে এতদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল তার পিছনে নির্দিষ্ট কোনো কারণ আছে, হয়তো কোনো ডিল হয়েছে ওর, যে জাল গুটিয়ে আসছে, উনি খুব তাড়াতাড়ি জেলের ভাত খেতে চলেছেন, সেই কারণেই এই ব্যাকুলতা দেখা যাচ্ছে ওনার মধ্যে বিদেশ যাওয়ার জন্য। এরা ভোটে যদি দাঁড়ায়, আমি তোমাকে বলছি, দাঁড়িয়ে হারবে। এরা ভোটে দাঁড়ানোর সুযোগ পেয়ে, যেমন তৃণমূলের রথিমরথীরা হেরেছেন, এরা যদি লোকসভাতে দাঁড়ায় দাঁড়িয়ে হারবে, ঠিক আছে, এটা তুমি দেখে নিও। এই সায়নী ঘোষ বা আমাদের রচনা ব্যানার্জি, ধোঁয়া, তো এদেরকে মানুষ যাচ্ছে তাই ভাবে গালাগাল দেবে, ডিম ছুড়বে, এইভাবে হারাবে এদের, শুধু ভোটে দাঁড়িয়ে হারাবে না, যে পার্টির থেকেই দাঁড়ায় না কেন। এখানে মাদ্রাসা বলো, যে কোনো জায়গা বলো, যেখানে যেখানে বন্দে মাতরম গাওয়ার জন্য সরকার বাধ্যতামূলক করেছেন, তাদের আপত্তি টাপত্তি শুনে লাভ নেই, জোর করে গাওয়াতে হবে, ঘাড় ধরে গাওয়াতে হবে। কারণ দেশে থেকে দেশের গান তো গাইতেই হবে না, আগে দেশ তারপর সবকিছু, আগে দেশ তারপর ধর্ম। এই সমস্ত চেতনাবোধ যদি মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় না থাকে, ওনার মতো একজন বিশিষ্ট আইনজীবীকে আমি তো শেখাতে পারবো না। এই আজকের যে এই যুগান্তর পত্রিকার প্রত্যাবর্তন বাঙালির হাতে, যুগান্তর দল, আমরা সাংবাদিকতা পড়ছি যখন, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সবকিছুর সাথে কিন্তু একটা আঙ্গাঙ্গিক আবেগের সম্পর্ক এই যুগান্তর দলের। সেই যুগান্তর পত্রিকা আপনার হাতে রয়েছে ইতিমধ্যে, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু দেখান পত্রিকাটা, এই আবেগটা আবার পুনর্জীবিত করা, কি বলবেন? না, এই আবেগটা, এটার দেখুন, বাঙালি হিন্দু তো নতুন করে স্বাধীনতা পেয়েছে 4 মে 2026-এর পর। তা এবং 15 বছরের শাসন, মানে এক যুগেরই অবসান বলা যেতে পারে। তো সেই থেকেই, এবং স্বাধীনতা সংগ্রামে যুগান্তর পত্রিকার একটা অসম্ভব অবদান ছিল, তো যেহেতু এটা আবার বাঙালি হিন্দুর একটা স্বাধীনতা পাওয়ার মতো ব্যাপার, সেই থেকেই আমার চিন্তা ভাবনাটা মাথায় আসে যে যুগান্তর বলে একটি জাতীয়তাবাদী পত্রিকা আমরা তৈরি করতে চাই, এবং এই পত্রিকাটা শুধুমাত্র সাধারণ কবিতা গল্পের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই যুগান্তরের থিমটা যেটা সেট করা হয়েছে, যে পশ্চিমবঙ্গের সরকার নতুন, এবং এই সরকারের বিভিন্ন সামাজিক বা প্রশাসনিক সমস্যা কি আছে, কারণ সমালোচনা তো সবাই করে, এই হচ্ছে না তাই হচ্ছে না, কিন্তু মানে আমরা থিমটা সেট করেছি যে যুগান্তরে আপনারা লেখা দিতে পারেন, সেই লেখাটার থিম হচ্ছে যে কোনো একটি সরকারের সামাজিক বা প্রশাসনিক সমস্যা তুলে ধরুন এবং সমাধানও দিন, মানে ফাইন্ড গিভ আস দ্য সলিউশনস। কারণ পৃথিবীর সবাইকার প্রবলেম আছে, আমারও প্রবলেম আছে, আপনাদের প্রত্যেকের প্রবলেম আছে, কিন্তু সলিউশনটা খোঁজাটা খুব ইম্পর্টেন্ট। তা আমরা সমাজের বিভিন্ন স্তর থেকে, যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইটি কর্মী, কি কেউ চাষি, কেউ অধ্যাপক, বা কেউ লেখক, বা সাধারণ কবি, প্রত্যেকের থেকে আমরা থিম এটাই সেট করেছিলাম যে সরকারের বা সমাজের একটি সমস্যা তুলে ধরতে হবে এবং তার সমাধানটা দিতে হবে, এবং এই গোটা পত্রিকার প্রথম সংখ্যাটা সেই নিয়েই, এটা হচ্ছে মেইন থিম আমাদের। এবং এটার যখন বেরুচ্ছে, তখন আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে একটি বার্তা পাঠাই ওনার সহায়কের মাধ্যমে, যে দাদা আমরা এরকম একটা করছি, তা আপনি যদি এটা শুভেচ্ছা বার্তা দেন। উনি খুব খুশি হন এবং উনি বলেন যে অবশ্যই আমি এটা দেবো লেখা, আমরা এরকম, আমরা সুস্থ গণতন্ত্রে এই ধরনের ক্রিটিসিজম আমরা চাই, এবং আমরা সলিউশনও চাই বিভিন্ন সমাজের স্তর থেকে। এবং উনি তার শুভেচ্ছা বার্তাতেও সেটা লিখেছেন, সেই শুভেচ্ছা বার্তাটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে একবার, এবং এই পত্রিকাটা আপনারা পড়লে শুভেচ্ছা বার্তাটা আরো ডিটেলে পাবেন। এই পত্রিকাটা ত্রৈমাসিক পত্রিকা, এটা চলবে প্রতি 3 মাস অন্তর, এবং থিম একই থাকবে, যাতে আমরা নতুন সরকারকে বিভিন্ন কনস্ট্রাকটিভ সাজেশন দিতে পারি। শুধু সমালোচনা করলেই হবে না, সলিউশনও দিতে হবে। তাই এটাই হচ্ছে আপাতত এই পত্রিকার থিম, যেটা আজকে প্রকাশিত হলো। আমি সুজিতদা একটু একটা অন্য বিষয়ে আসবো। পত্রিকা তো অবশ্যই, কিন্তু সব বিষয়ই তো অ্যাপলিটিক্যাল তো কোনোটাই নয়, সবটাই তো পলিটিক্যাল অবশ্যই। আপনাদের এই সংগ্রাম, যুগান্তর পত্রিকা, এই যে আপনি প্রথমে শুরুতেই বললেন যে বাঙালি যেন, পশ্চিম বাংলার বাঙালি, এপার বাংলার বাঙালি যেন আবার নতুন করে একটা স্বাধীনতা পেল। কোথাও গিয়ে তো তাদের যে তীব্র একটা পলিটিক্যাল স্ট্রাগল ছিল, সেই পলিটিক্যাল স্ট্রাগল থেকে তো একটা মুক্তি বলা চলে। পলিটিক্যাল স্ট্রাগলের মধ্যে আমাদের থাকতেই হয় নিত্য নৈমিত্তিক জীবনে। আমি একটা প্রশ্ন আপনার সামনে রাখবো, যে আমরা কিন্তু দেখেছিলাম এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হঠাৎ করে উল্কার মতো রাজনীতিতে প্রবেশ, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বিভিন্ন উইং গুলোর কথা শোনা যাচ্ছিল, তার মধ্যে একটা খুব স্ট্রং উইং ছিল সুমিত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত আত্মসহায়ক। খুব মানে অদ্ভুতভাবে এই সুমিত রায়ের বাড়ির লোকেশন থাকা সত্ত্বেও, আমরা তো জানি যে কলকাতার যে ভবানী ভবনের পুলিশ, তাদেরকে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হয়। আপনি দীর্ঘদিন বিদেশে রয়েছেন, আপনি পরিস্থিতিগুলো আরো ভালো করে জানবেন। তো সে জায়গা থেকে আমি বলবো যে এই সুমিত রায়কে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না, অবশেষে কিন্তু আমরা দেখলাম
যে ভবানী ভবনে একদম ভবানী ভবনে সুমিত্রায় হাজিরা দিলেন। হাজিরাকে আপনি ঠিক কিভাবে দেখছেন? এতদিন পুলিশই বা খুঁজে পেল না কেন? না, আমার যতদূর এই ঘটনাটা দেখে, আমি তো গোয়েন্দা নই, তবু গোয়েন্দা গল্প পড়ে আমার যেটুকু এই ঘটনাটা দেখে আমার অনুমান, কারণ এই সুমিত্রার কাছেই লুকিয়ে আছে অভিষেকের প্রাণ ভোমরা, এটা আমার মনে হচ্ছে। এবং আমার তো মনে হয় ও রাজসাক্ষীও হতে পারে, দেখা যাক কি হয়। কারণ অভিষেক বিদেশে পালানোর অসম্ভব চেষ্টা করেছে। এবং আমি এর আগের একটি ইন্টারভিউতে বলেছি যে শুধু চোখ দেখানোটা ওর আমেরিকা যাওয়ার উদ্দেশ্য নয়, এর পেছনে অন্য কোনো মানি লন্ডারিং বা মানি সাইফনিং কেস থাকতে পারে। সরকারকে আমি অনুরোধ করেছি এই কেসটা নিয়ে তদন্ত করার। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে মরিয়া হয়ে উঠেছেন বিদেশে যাওয়ার জন্য, শুধু চোখ দেখানোর জন্য এভাবে কেউ মরিয়া হয়ে উঠতে পারে না। তা আমাদের উনি হয়তো ওখানে কোনো সেবাশ্রয় খুলতে পারেন এরকম চিন্তা ভাবনা আছে, অথবা মানি লন্ডারিং বা মানি সাইফনিং কেস আছে। কিন্তু সুমিত বা আমাদের বিনয় মিশ্র তো এখনো ফেরেনি। বিনয় মিশ্র এবং সুমিত, এদের দুজনকে ধরতে পারলে আমার মনে হয় অভিষেক ব্যানার্জি যে জাল, বা অভিষেক ব্যানার্জিকে ধরা যে যাচ্ছে না, সেই জালটা গুটিয়ে আসবে খুব তাড়াতাড়ি। দাদা, আপনি তো যেহেতু বেশ কিছুদিন বিদেশে থেকেছেন, তো এই ভিসা বা এই বিষয়গুলোর ধারণা পরিষ্কার আপনার কাছে। অনেকে নিন্দুকের একটা কথা বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাকি 10 বছরের মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসার মেয়াদ নেওয়া আছে। এও কি সম্ভব? হ্যাঁ, না না, যদি আমি জানি না ওনার কি ভিসাতে আছেন। আমার মনে হয় দেখো, ভিসা যদি B1 B2 হয়, B1 B2 মানে তুমি যদি সাধারণ ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করো, যদি তোমার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড ঠিক থাকে, তাতেই তুমি 10 বছরের ভিসা পেতে পারো। মানে 10 বছরের ভিসাটা হচ্ছে মাল্টিপল এন্ট্রি, মানে তোমাকে একটা ভিসা নিয়ে তুমি যতবার খুশি ঢুকতে বেরোতে পারো। আমার মনে হয় ওই ধরনের, এটা খুব নর্মাল ভিসা, কমন ব্যাপার এটা। ট্যুরিস্ট ভিসাতেই এটা পাওয়া যায়। আমার মনে হয় ওনার এটা আমার মনে হয় ওনার হেলথ কোনো ভিসা আছে, যে ডাক্তার দেখানোর জন্য ভিসা আলাদা হয়, স্টুডেন্ট ভিসা আলাদা হয়, প্রত্যেকটা ভিসা ক্যাটাগরি আলাদা। কিন্তু 10 বছরের মাল্টিপল ভিসা, এটা খুব নর্মাল ব্যাপার, এটা যে কেউ পেতে পারে। একদমই। আমি বলবো দাদা, এই যে জিজ্ঞাসাবাদ আপনি যেরকমটা বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাণভোমরা কোথাও গিয়ে লুকিয়ে রয়েছে এই সুমিত্রা এদের মধ্যেই। আমি বলবো এই জিজ্ঞাসাবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে কি কোনো প্রশ্ন উঠতে পারে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আত্মসহায়ক হিসেবে সুমিত্রা এর কাছে থাকা তথ্য কি তদন্তে গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে হয়? অবশ্যই, কারণ আমরা যদি কাকুর কথা মনে পড়ি, কাকু বলে গেছিলেন আমার সাহেবকে কেউ ধরতে পারবে না। ঠিক আছে, কারণ তো এবার কাকুকে আমরা ভুলে গেছি, এখন কাকুর গলার স্বর যে কি হলো সেটাও খুঁজে পাচ্ছি না এখন। তা কাকু যখন বলে গেছেন যে আমার সাহেবকে কেউ ধরতে পারবে না, নিশ্চয়ই কাকু কিছু জানেন। এবং সুমিত যে এতদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল, তার পিছনে নির্দিষ্ট কোনো কারণ আছে। হয়তো কোনো ডিল হয়েছে ওর ওর সাথে অভিষেকের, বা ওর রাজসাক্ষী হতে চায়, ওই জন্যই মনে হয় নিজে থেকে স্বেচ্ছায় ধরা দিল। তা আগামী দিনে তদন্ত কোন দিকে যায়, সেদিকে যেমন বাঙালি তাকিয়ে আছে, আমাদের প্রবাসী বাঙালিরাও তাকিয়ে আছে। আমাদের একটা জিনিস লাগবে, অভিষেকের জেল যাত্রা। আমি বলবো দাদা, জিজ্ঞাসাবাদের পরে এই যে আপনি বললেন তদন্তের বিষয়টা, এই যে সুমিত রায়ের হাজিরা, আপনি আপনি খুব বড় একটা স্টেটমেন্ট দিয়েছেন যে যেখানে মানুষ প্রশ্ন তুলছে যে সুমিত রায়ের হাজিরাকে কি বড় কোনো অগ্রগতি হিসেবে দেখা যায়, আপনি সেখানে বলছেন রাজসাক্ষী হতে পারেন সুমিত রায়। আমি বলবো এটা আমার ব্যক্তিগত অনুমান। আমি এই জন্য বললাম যে গোয়েন্দা গল্প আমিও তো পড়ি। তো একটা ঘটনা প্রবাহ কোন দিকে যাচ্ছে, আর আমি জেমস বন্ডের খুব ফ্যান। তা সেই দিকে, সেই জন্যই বলি যে ওই ঘটনা প্রবাহ দেখে আমার মনে হচ্ছে যে হঠাৎ করে ও নিজে থেকে ধরা দিল। আমার মনে হয় ও নিজে থেকে কোনো ডিল করতে চাইছে, যে আমি অনেক ইনফরমেশন দেবো, আমাকে রাজচাকরি করা হোক। না হলে নিজে থেকে কেন ধরা দেবে, এটা আমার অনুমান। সুমিত রায়। আমি বলবো চোখের চিকিৎসার জন্য যে বারংবার বিদেশে যাওয়ার অনুমতি চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, হাইকোর্টে সুপ্রিম কোর্টে তার আর্জি শোনা হচ্ছে। কোথাও গিয়ে শুভজিৎদা, সাধারণ মানুষ এই ভারতবর্ষে প্রচুর সাধারণ মানুষ তো সুপ্রিম কোর্টের দ্বারস্থ থাকেন তাদের একটা খুব অনেক ইম্পর্টেন্ট মামলার একটা হিয়ারিং পাওয়ার জন্য। সে জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন বলে বারংবার করে এরকম যে তার সামান্য এই চোখের চিকিৎসার আর্জির শুনানি বারংবার হয়ে যাচ্ছে, সাধারণ মানুষের কাছে বার্তাটা কি যাবে দাদা? সাধারণ মানুষের কাছে বার্তা যাওয়া তো চলেই গেছে, সরকার পাল্টে দিয়েছে সাধারণ মানুষ। এখন ওকে নিজেকে বাঁচতে হবে। নিজেকে বাঁচার জন্য ওর যত চুরি করা কোটি কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা আছে, সেগুলো দিয়ে এখন আমাদের হাইকোর্টের এতদিন ধরে, বা সুপ্রিম কোর্টে যে রাজ্যের মানুষের করের টাকায় যে উকিলগুলো পুষলেন বিভিন্ন কারণে, তাদের দিয়ে উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে যদি কোনো কারণে একবার একটা পারমিশন বার করা যায়। কারণ হয়তো উনি কোনো কারণে যদি আমেরিকা যেতে পারেন, উনি আমেরিকা থেকে হয়তো অন্য কান্ট্রিতে বেরিয়ে যাবেন। যেমন যাতে আর এখানে ফিরেই আসবেন না, কারণ উনি খুব ভালো করে বুঝে গেছেন যে জাল গুটিয়ে আসছে। উনি খুব তাড়াতাড়ি জেলের ভাত খেতে চলেছেন। সেই কারণেই এই ব্যাকুলতা দেখা যাচ্ছে ওনার মধ্যে বিদেশ যাওয়ার জন্য। মানে দেখো, আমি যে চশমাটা পরে আছি, এটা নিউ টাউনের দিশা থেকে বানানো। আমি আমেরিকা থেকে যদি এখানে চশমা বানাতে পারি,
তো উনিও বানাতে পারেন না, এটা কোনো ব্যাপার নয়। চোখ দেখানোটা শুধুমাত্র ছলনা, এর পেছনে লুকিয়ে আছে অন্য ঘটনা। একটা সময় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আপনারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এরকম ভাবে জেরবার করছেন, তিনি একটা সংসার চালানোর জন্য ব্যবসা করবে না, তাকে এরকম ভাবে আটকে দেওয়া হচ্ছে, কি বলবেন? ঠিকই তো, লিপস অ্যান্ড বাউন্সের যে কত কোটি টাকার ব্যবসা সেটা তো আমরা জানি। এবং এই ব্যবসা নিয়ে তো মাননীয় মহামান্য আদালতে কেস তো বিচারাধীন। হ্যাঁ, যে চাকরি চুরির টাকা কিভাবে লিপস অ্যান্ড বাউন্সে ঢুকেছে সেই নিয়ে তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আমি দেখেছি একটা ক্লিপটা খুব ভাইরাল হয়েছিল। উনি তো বলছেন, হাইকোর্টকে সওয়াল করছেন। এখন আমরাও মহামান্য আদালতের দিকে তাকিয়ে আছি যে লিপস অ্যান্ড বাউন্সের মামলা কোন দিকে যায়। এবং শুধু তাই নয়, বিদেশের বাঙালিরা খুব গভীরভাবে তাকিয়ে আছে এই লিপস অ্যান্ড বাউন্সের মামলা কোন দিকে যায় এবং অভিষেক ব্যানার্জির কবে জেল যাত্রা হয়। আমি বলবো মদন মিত্র তৃণমূলের কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পিলার ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম বলা চলে খুব বিশ্বস্ত সঙ্গী, দীর্ঘদিনের সঙ্গী। সেই মদন মিত্র কিন্তু দাবি করছেন যে অভিষেককে স্টেপ ডাউন করার পরামর্শ দেওয়া হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিছুদিন রাজনীতি থেকে সরে থাকার কথা বলে বিদেশে যাত্রার অনুমতি রীতিমতো তিনি চেয়েছিলেন, আমেরিকায় যাওয়ার পিটিশনের বিরোধিতা না করতে বলেছিলেন বলেও দাবি মদনের। অভিষেক কি সত্যি রাজনৈতিক চাপ থেকে বেরিয়ে আসতে বিজেপির সঙ্গে কোথাও গিয়ে সমঝোতার পথ খুঁজছিলেন? না না, বিজেপির সঙ্গে সমঝোতা ও চাইলেও করতে পারবে না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, তা উনি সেটা করতে দেবেন না। এবং মদনদা এই যে মন্তব্যটা করেছেন, আমি এটা পড়েছি, আমি দেখিনি ক্লিপটা। আমি একটা নিউজ আর্টিকেলে পড়লাম যে মদনদা কি কি বলেছেন। তো আমি এটাই বলতে চাই যে এদের কোনো চেষ্টাই সফল হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জাল যত গুটিয়ে আসবে উনি তত লাফালাফি করবেন, কড়াইতে মাছ ভাজার মতো। কিন্তু আমার পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীর প্রতি সম্পূর্ণ আস্থা আছে যে উনি এর শেষ থেকে ছাড়বেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জেল যাত্রাকে নিশ্চিত করতে প্রশাসনকে যা সাহায্য করার উনি করবেন। এটাতে কোনো নেগোসিয়েশন এই সরকার আসবে বলে আমার মনে হয় না। মদন মিত্র কি আজ শুধু 10% বললেন, নাকি বাকি 90% প্রকাশ পেলে তৃণমূলের অন্দরে ব্যাপক বড় বিস্ফোরণ হতে পারে? যতটুকু তৃণমূল, মমতাপন্থী তৃণমূল বা যা তৃণমূল বেঁচে আছে, সেখানে কি বড় বিস্ফোরণ হতে পারে? তো মদন দাকে আমি ব্যক্তিগতভাবে ভালোবাসি, কারণ উনি মানুষের কাজ করেন, কোনো কালার না দেখে আহ কাজ করেন। এই জন্য উনি এখনো পপুলার। ভোটে হারা ভোটে জেতা কে কার ব্যক্তিগত লাইফ কি সেটা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু আমি রাজনীতির বিভিন্ন লোকের সাথে আলোচনা করি, মিডিয়ার বিভিন্ন লোকের সাথে আলোচনা করি, মদন দাস সম্বন্ধে একটা কথা সবসময় জানতে পারি। এবং আমাদের মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এটা বলেছেন যে মদন দার কাছে যে কোনো পার্টির লোক গেলেই মদন দা তাকে হেল্প করতেন একসময় এবং এখনো করেন। তা এটা মদন মিত্রর নিজস্ব ব্যক্তিগত ক্যারিজমা বা পপুলারিটি। তো তিনি কারুর দয়া রাজনীতি করছেন না। মদন মিত্র পিসির নাম মমতা ব্যানার্জি নয়। তো মদন মিত্র নিজে নেতা হয়েছেন, মানুষের সঙ্গে মিশে, মানুষের সঙ্গে কাজ করে এবং একসময় মমতা ব্যানার্জির ছায়াসঙ্গী হয়ে। তার এই কথাটা বলার গাটস আছে বা হিম্মত আছে বলেই তিনি বলেছেন, বাকিদের সেই ক্ষমতা নেই বলে বলছেন না। কন্টেম্পোরারি অনেকগুলো পলিটিক্যাল ঘটনা ঘটেছে এ যাবৎকালে পালাবদলের পরে। আমি একটা প্রশ্ন করবো আপনার কাছে, আমি কিন্তু তুমি স্পেসিফিক উত্তর নেবো, কোনো ঘোরানো উত্তর নেবো না এই প্রশ্নটায়। সেটা হচ্ছে 2029-এ যদি হুগলির বিজেপি প্রার্থী হন রচনা বন্দ্যোপাধ্যায়, আর যাদবপুরের বিজেপি প্রার্থী দেখা যায় সায়নী ঘোষকে, এবং কলকাতা উত্তরে সুদীপ, বোলপুরে শতাব্দী, মেদিনীপুরে জুন, ব্যারাকপুরে পার্থ, অবস্থা কি সেদিকেই যাচ্ছে? তাহলে সাধারণ মানুষ বা বিজেপি কর্মীদের মধ্যে এর প্রভাব কিভাবে পড়বে? আমি এটাকে যেভাবে দেখছি, আমি ঘুরিয়ে উত্তর দেবো না, সোজা উত্তরই দেবো। আমি এটাকে দেখছি যে কেন্দ্রে অনেক বিল পাস করানোর জন্য এদের সাহায্য চেয়ে একটা রাজনীতি চলছে। কারণ রাজ্যসভায় বা আমাদের লোকসভায় অনেক বিল পাস করাতে হবে। আর এই সমস্ত এমপিরাও বুঝে গেছে আমাদের এখানে কোনো ফিউচার নেই ভাই, আমাদের কেন্দ্রীয় বিজেপি বা নরেন্দ্র মোদীর সামনে মাথা নত করতেই হবে। কিন্তু তুমি যেটা বললে যে এইভাবে যদি সিট সিলেকশনটা হয়, যে সমস্ত ধান্দাবাজ এবং পাল্টিবাজেরা বিজেপির হয়ে দাঁড়াবে তারা দাঁড়িয়ে হারবে। কারণ এই সরকারকে মানুষ ক্ষমতা এনেছে, ভোট মানুষ দেবে, কথা শেষ বলবে মানুষই। আর একটা কথা বলবো, যে সায়নী ঘোষ একদম দাঁড়িয়ে শিবলিঙ্গে তিনি যৌন প্রতিরোধ প্রতিরোধক লাগানোর কথা বলেছিলেন, তা কি দেখা যাচ্ছে বিভিন্ন আহ, রাজনৈতিক মনকে? কি বলবেন, মানে ভালো তৃণমূল খারাপ তৃণমূলের সংজ্ঞাটা আপনার কাছে ঠিক? দেখুন, পাপের কোনো ভালো খারাপ হয় না, পাপ হচ্ছে পাপই। তা আমি ব্যক্তিগতভাবে ভালো তৃণমূল খারাপ তৃণমূল বলে কিছুতে বিশ্বাস করি না। তৃণমূল পাপী মহাপাপী, তৃণমূল মানে চোর। এছাড়া আমার কাছে তৃণমূলের কোনো দু নম্বর সংজ্ঞা কিছু নেই। কিন্তু যেটা প্রথমেই বললাম যে রাজনীতি সবসময় এক অঙ্কে চলে না, রাজনীতিতে চিরশত্রু বা চিরবন্ধু বলে কিছু হয় না। তা সেই দিক দিয়ে দেখতে গেলে কেন্দ্রের
আহ, সরকারকে সাহায্য করতে মনে হয় এই ধরনের কোনো রণনীতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে বলে আমার মনে হয়। তো ওই শিবলিঙ্গে কন্ডম পরানোর জন্য শাইনি যেমন ফেমাস, বা মানসদা লাগাও শাইনির জন্য যেন শাইনি ফেমাস। তো এইসব মানুষ মনে রেখেছে এবং এগুলো মনে রাখবে, এগুলো নতুন কিছু নয়। এবং এরা ভোটে যদি দাঁড়ায়, আমি তোমাকে বলছি, এরা দাঁড়িয়ে হারবে। এরা ভোটে দাঁড়ানোর সুযোগ পেয়ে, যেমন তৃণমূলের রথিমরথীরা হেরেছেন, এরা যদি লোকসভাতে দাঁড়ায় দাঁড়িয়ে হারবে। ঠিক আছে, এটা তুমি দেখে নিও। এই শায়নী ঘোষ বা আমাদের রচনা ব্যানার্জি, ধোঁয়া, তো এদেরকে মানুষ যাচ্ছে তাই ভাবে গালাগাল দেবে, ডিম ছুড়বে, এইভাবে হারাবে এদের। শুধু ভোটে দাঁড়িয়ে হারাবে না, যে পার্টির থেকেই দাঁড়ায় না কেন। কারণ মানুষ তো শেষ কথা বলবে, মানুষই তো আজকে পশ্চিমবঙ্গে তৃণমূলকে সরিয়ে বিজেপিকে ক্ষমতা এনেছে। এবং আমি আগে একটা ইন্টারভিউতে বলেছি, বিজেপি সেই সমস্ত বুথে জিতেছে যেখানে বুথে এজেন্ট ছিল না, 300-400 লিড আছে সে সমস্ত বুথে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। তো মানুষ এদেরকে ভুলে যায়নি। যতই রাজনীতির অঙ্ক পরে চলুক না কেন, এদেরকে শুধু ভোটে দাঁড়াতে দাও, মানুষের উত্তর দিয়ে দেবে। সুজিত একটা বলবো একটা বিষয়, কেন্দ্রীয় একজন বিজেপি নেতার কথায় তারা বলছেন যে ভালো তৃণমূল খারাপ তৃণমূল আর বাছাই করলে চলবে না, এখন কিন্তু সবাইকেই নিতে হবে। এই যে এতে যে বিজেপির যে সমস্ত নিবেদিত প্রাণ কর্মীরা যারা প্রাণ দিলেন, কি বার্তাটা যাবে দাদা? দেখো, যুগান্তরকে আমি উৎসর্গ করেছি পশ্চিমবঙ্গে সনাতনী সরকার প্রতিষ্ঠা করতে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি। 250+ কর্মী মৃত, মানুষকে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেওয়া হয়েছিল। ঠিক আছে, আমরা অভিজিৎ সরকারের ঘটনা জানি, কলকাতার কিভাবে নৃশংস অত্যাচার করে তার এবং তার কুকুর ছানাদের মারা হয়েছিল। তা আমি তো ব্যক্তিগতভাবে কোনো অফিসিয়ালি পার্টির কর্মী নই, আমি সমর্থক মাত্র। একজন সমর্থক হিসেবে আমার এগুলো খারাপ লাগছে, যেমন গ্রাউন্ড লেভেলের কর্মীদেরও খারাপ লাগছে, আমারও খারাপ লাগছে। এই যে মানে, এই যে সব তৃণমূলকে দলে নিয়ে নেওয়া হবে, ভালো তৃণমূল খারাপ তৃণমূল সবাইকে নিয়ে নেওয়া হবে, এটা ব্যক্তিগতভাবে আমারও খারাপ লাগছে। কারণ আমি কর্মীদের নিয়ে চলি, তাদের সঙ্গে কথা বলতে হয়। তারা উত্তর চান, আমি তো উত্তর দিতে পারি না, কারণ আমি কোনো নেতা নই। তবে আর আমার মনে হয় যারা চেয়ারে বসে আছেন, মানে অমিত শাহ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তারা আমাদের থেকে রাজনীতিটা অনেক বেশি বোঝেন বলেই ওই চেয়ারে বসে আছেন। আমি কর্মীদের বলবো তাদের প্রতি আস্থা রাখতে, কারণ সরকারের বয়স তো 3 মাস। রাজনীতির ভেতরে অনেক অঙ্ক চলে যেগুলো আমরা বাইরে থেকে বুঝতে পারি না। তবে আমার মনে হয় যারা চেয়ারে বসে আছেন তারাও আমাদের এই আবেগটা বোঝেন। আমি অনুরোধ করব নেতৃত্বের প্রতি ভরসা রাখতে, আমার মনে হয় ভালো কিছুর দিকেই সবকিছু যাবে। আচ্ছা, এই যে ডিম থেরাপির কথা হচ্ছিল, মহুয়া মৈত্র একদম সবসময় খুব ভোকাল একজন এমপি হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। তো ক্রোনি ক্যাপিটালিজম আরো বিষয় নিয়ে তিনি কিন্তু মানে মানুষকে এঙ্গেজ রেখেছেন সবসময়। সেই মহুয়া মৈত্র কিন্তু বলেছিলেন তার বিরুদ্ধে ডিম ছোড়া যেই ডিম ছড়বে তাকে কোর্ট অব্দি নিয়ে যাবেন। একদম হাইকোর্টে গতকাল মুখ থুবড়ে পড়লেন রীতিমতো, বিচারপতি বললেন যে স্বাধীনতা সংগ্রামীরা তো রাজনীতি করতে গিয়ে বুকে গুলি খেয়েছে, তিনি ডিমকে ভয় পাচ্ছেন। মহুয়া মৈত্রর যে আস্ফালন, তা কি থেমে গেল? তিনি বলেছিলেন তো কোর্ট অব্দি ড্র্যাগ করবেন, এবং মহুয়া মৈত্রর মামলাও খারিজ হয়ে গেল, কি বলবেন? না না, এরা তো বেসিক্যালি ভয় পেয়ে সব ভুলভাল বক্তা আরম্ভ করেছিল। আর মহামিত্র তো দীর্ঘদিন বিদেশে ছিলেন, উনি নিজেকে একটু অন্যরকম ভাবেন আর কি। হুম। তা দেখুন, ডিম ছুটছে সাধারণ মানুষ, কোনো পার্টি কর্মী ছুটছে না। আর সাধারণ মানুষকে কন্ট্রোল, কে কখন কাকে ডিম ছুড়ে দেবে, এটা কন্ট্রোল করার ক্ষমতা কারুর নেই এখন। এবার পুলিশ তো লোককে মেটাল ডিটেক্টর দিয়ে ডিম চেক করতে পারবে না, না যে কার কে কোথায় ডিম লুকিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো ডিম খাওয়া আমার মনে হয় চলবে, থামবে না। ও মহামিত্র যতই ফালতু সব হুমকি টুমকি দিন, আর তথাগতদা একটা ফেসবুক পোস্টে বলেছেন যে ডিম ছড়া কোনো আইনত দণ্ডনীয় অপরাধ নয়। এটা তথাগতদা বলেছেন, আমি বলছি না কিন্তু। ফেসবুক পোস্টে বলেছেন এবং তার স্ক্রিনশট আমার কাছে আছে। উনি আইনজ্ঞ লোক, রাজ্যপাল মানুষ। উনি যখন বলছেন ডিম ছড়া কোনো আইনত দণ্ডনীয় অপরাধ নয়, তো মানুষ নিশ্চয়ই আগামী দিনে ভেবে দেখবে কে কাকে কি ছুড়বে। আর মহামিত্র এসব ফালতু বকে যাচ্ছে এখন, এসবের উপর সাধারণ মানুষ কান দিচ্ছে না, সুযোগ পেলেই ডিম ছুড়বে। 100%। দেখো কি হয়। শেষ একটাই প্রশ্ন আপনার কাছে দাদা, মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া নিয়ে একাধিক বিতর্ক। সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বাম নেতা তথা আইনজীবী, তিনি বললেন যে এ মাদ্রাসায় যে বন্দে মাতরম বাধ্যতামূলক করার বিরুদ্ধে তার যে হাইকোর্টে দ্বারস্থ তিনি হয়েছিলেন, বিচারপতিরা কিন্তু রীতিমতো তাকে থামিয়ে বললেন যে খ্রিস্টান মিশনারিতেও তো গাওয়া হয়ে থাকে বন্দে মাতরম, এখানে সমস্যাটা কোথায়? একদম মুখ থুবড়ে পড়লেন বলা চলে। তিনি একদিকে বলছেন বন্দে মাতরম গাওয়ার বিরোধিতা করতে গিয়ে তার আইনি লড়াই, অন্যদিকে তিনি বলছেন এই যে মসজিদ থেকে মাইক খোলা, এ প্রসঙ্গেও তিনি বলছেন মন্দিরের ব্যাপারেও কিন্তু তখন আদালতে মামলা করব, কি বলবেন? দেখুন, বিকাশ রঞ্জনকে তো আমরা গো বিকাশ বলে সবাই জানি, এবং যিনি রাস্তায় দাঁড়িয়ে নিজের ধর্মের অপমান করে গরুর মাংস খেয়েছিলেন, তা তিনি এগুলো করবেন সেগুলো খুব সাধারণ ব্যাপার। আর এই যে উনি বারবার এই সমস্ত মানে জেহাদিদের সাপোর্টে কোর্টে যান এবং
ওনাদের যে একটি ধর্মের প্রতি প্রীতি, সেই সংখ্যালঘু ধর্মের প্রতি প্রীতি দেখাতে গিয়ে তিনি যে বারবার কোর্টে মুখ থুবড়ে পড়ছেন, এতেও যদি বুড়ো বয়সে ওনার লজ্জা না হয়, তো মানুষ ফোন করে গালাগাল দেবে, আর কি করবে। লজ্জা চাই কেন? বন্দে মাতরম গাওয়াটা নিয়ে এত বিতর্ক হচ্ছে, আমার শেষ প্রশ্ন এটাই। কারণ এতদিন বামপন্থীরা আমাদের বন্দে মাতরমের হাফটা শিখিয়ে এসেছিল, পুরোটা শিখিয়ে আসেনি, ওই জন্য কোনো বিতর্ক হয়নি। কিন্তু বন্দে মাতরম তো ওটা নয়। বন্দে মাতরমে দেশকে দেবী হিসেবে, আহ শক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে। তুমি যদি গোটা বন্দে মাতরমটা দেখো, যেটা এখন বাধ্যতামূলক করা হয়েছে আমাদের রাজ্যের স্কুলে স্কুলে গাওয়ানোর জন্য, সেখানে যেহেতু হিন্দু ধর্মের দেবী বা দেবী দুর্গাকে কল্পনা করা হয়েছে ভারত মাতা হিসেবে, সেই জায়গাটা ওদের আপত্তি, যে এখানে হিন্দু ধর্মের গুণগান করা হচ্ছে দেবীকে। অ্যাকচুয়ালি দেশ তো আমাদের কাছে মাই, দেবী, দেশই শক্তি, দেশই চেতনা। এই সমস্ত চেতনাবোধ যদি মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় না থাকে, ওনার মতো একজন বিশিষ্ট আইনজীবীকে আমি তো শেখাতে পারবো না। তো উনি খুব ভালো করেই জানেন কোন জায়গাটা আপত্তি, এবং সেই জন্যই উনি হয়তো মামলা লড়তে গেছিলেন। তবে বন্দে মাতরম আমাদের এবার থেকে পুরোটাই গাইতে হবে সবাইকে, আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি। তা মাদ্রাসা তো গাইতে হবে। ভারতবর্ষে থাকলে বন্দে মাতরম গাইতে আপত্তিটা কেন এদের বলে? হবে, গাইতে আপত্তি করলে তো হবে না, তাদের গাওয়াতে হবে, জোর করে গাওয়াতে হবে, আপত্তি করে লাভ নেই। হয় গাও, না হলে আইনত যা সরকার ব্যবস্থা নেওয়া নেবে। এখানে মাদ্রাসা বলো, যে কোনো জায়গা বলো, যেখানে যেখানে বন্দে মাতরম গাওয়ার জন্য সরকার বাধ্যতামূলক করেছেন, তাদের আপত্তি শুনে লাভ নেই, জোর করে গাওয়াতে হবে, ঘাড় ধরে গাওয়াতে হবে। কারণ দেশে থেকে দেশের গান তো গাইতে যাবে না। আগে দেশ, তারপর সবকিছু, আগে দেশ তারপর ধর্ম।